দেখো, যারা এই সামনের 5টা মাস সিরিয়াসলি খাটতে পারবে তারাই শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেখো, না হলে তোমাদের সময় নষ্ট করে কোনো লাভ নেই। ঠিক আছে, আজকের ভিডিওটা একটু বড় হবে, কেননা আমি ইন ডিটেল আলোচনা করব অ্যাকচুয়ালি এই যে 2024-এর পরীক্ষাটা রয়েছে, মানে প্রিলিমস, এই প্রিলিমসটা পাশ করার জন্য তোমাদের ঠিক কী পন্থা, কী স্ট্র্যাটেজি তোমাদের অবলম্বন করতে হবে এবং কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন সাবজেক্টের পুরো ডিটেলসে কিন্তু আমি বলে দেবো। তো আর এই ভিডিওর মধ্যে যে সমস্ত পিডিএফগুলো ইউজ হবে এগুলো আমার অ্যাপে তোমাদের পেয়ে যাবে, ডাউনলোড করতে পারবে, ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে। এছাড়াও ওখানে 2023 থেকে এখন অবধি সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে রয়েছে, মান্থলি ম্যাগাজিন রূপে, বাংলা এবং ইংরাজি ভার্সন দুটোতেই পাবে, সেগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে একদম বিনামূল্যে। এছাড়াও তোমাদের মোটামুটি মক টেস্ট দেওয়া আছে, সেই মক টেস্টগুলোও কিন্তু তোমরা মানে অ্যাটেম্প করতে পারবে ফ্রিতে, আনলিমিটেড টাইম অ্যাটেম্প করতে পারবে। এক একটা মক টেস্ট অনলাইন অ্যাপে দেওয়া যাবে, এটাও একদম বিনামূল্যে। দেখো, প্রতিটা ভিডিওতে বলি কেননা হয়তো কোনো নতুন দর্শক এই ভিডিওটা দেখছে, তো তারা যাতে জানতে পারে, আর মানে এটা ছাড়া আর কোনো কারণ নেই। ক্লিয়ার? ঠিক আছে, তো দেখো, 5 মান্থ স্ট্র্যাটেজি আমি নাম দিয়েছি। সত্যি কথা বলতে ডাব্লিউবিসিএস এর মতন এত বড় একটা পরীক্ষা 5 মাসের মধ্যে ক্লিয়ার করা অতটা সহজ বিষয় নয়। মানে বিশেষ করে ডাব্লিউবিসিএস প্রিলিমসে তো সহজ মানে প্রশ্ন আসে তুলনামূলকভাবে, কিন্তু মেইনসে অনেক কঠিন প্রশ্ন আসে। তো এখন থেকে তোমরা যদি ঠিক গাইডেন্সটা ফলো করো তাহলে হয়তো সম্ভব হবে, কিন্তু যদি একটুখানি হলেও যদি তোমরা যদি ভুল গাইডেন্স নিয়ে ফেলো, যেমন তোমরা যদি এখন ধরো পুনাম দালাল দহিয়া, ঠিক আছে, তারপর রাজীব আহির ইত্যাদি বই এখন থেকে পড়তে শুরু করো, তাহলে আমি কথা দিচ্ছি তোমাদের এইবারের প্রিলিমসটা হবে না। তো আমি প্রপার বুক লিস্টও কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেবো যে ওই বুক লিস্টটা পড়লে একমাত্র এই 5 মাসের মধ্যে হবে। এবং আমি যে তোমাদের প্যাটার্নটা বলবো বা বলতে পারো যে স্ট্র্যাটেজিটা বলবো, সেই স্ট্র্যাটেজিটা কিন্তু ওই বইগুলো ফলো করলেই একমাত্র হবে, অর্থাৎ ওই ধরনের যে কোনো বই। ক্লিয়ার? ঠিক আছে, তোমার আগে আগে একটুখানি ব্যাক টু বেসিক, ঠিক আছে, যাকে বলা হয়, মানে একটু বেসিক থেকে শুরু করা যাক। আমরা জানি যে 8টা ভাগে ডাব্লিউবিসিএসটা হয়। আরেকবার আমি তোমাদের জন্য একটু লিখে দিচ্ছি। আমি বলতে পারি প্রথমে রাখছি আমি ইংলিশটাকে, ঠিক আছে, ইংলিশটাকে রাখছি। তারপর আমি রাখছি ম্যাথ এবং জিআই, ওকে। তারপর আমি রাখছি জেনারেল সায়েন্স, এটা কিন্তু জেনারেল সায়েন্স, ঠিক আছে, এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকে। আচ্ছা, এরপর আমি রাখছি, ছোট করে লিখছি আর কি, পলিটি এবং ইকোনমি, এই দুটো সাবজেক্ট নিয়ে কিন্তু একটা সেকশন থাকে, আর প্রতিটা সেকশনের কত করে মান? 25 করে। আমি সব লিখে দিচ্ছি তোমাদের, 1 2 3 4। এরপর আমাদের থাকে কি? কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। সবার আগে হিস্ট্রিটা আমার লেখা উচিত ছিল, যাই হোক, ঠিক আছে। একটা থাকে হিস্ট্রি, একটা থাকে মডার্ন হিস্ট্রি, ঠিক আছে, একটা থাকে হিস্ট্রি, একটা থাকে মডার্ন হিস্ট্রি। তাহলে 1 2 3 4 5 6 7, কি বাকি রয়ে গেল? একটা কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেছে। আচ্ছা, জিওগ্রাফি, এর আগে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তাহলে জিওগ্রাফি লিখে দিচ্ছি, ঠিক আছে, জিওগ্রাফি লিখে দিচ্ছি। তো এই 8টা সেকশনে ভাগ করা থাকে এবং প্রতিটার মান, আমি যদি বলি যে প্রতিটার মান কত করে থাকে, তাহলে দেখো প্রতিটার মান কিন্তু 25, মানে 200 নাম্বারের পরীক্ষা হয়, এক একটা কোশ্চেনের মান 1 করে, আর 25 করে প্রতিটা সেকশনে থাকে। মানে ম্যাথ জিআই মিলে 25টা প্রশ্ন, জেনারেল সায়েন্সে 25টা প্রশ্ন। আমি সব কিছু ডিটেলসে বলবো, একদম ডিটেলসই হবে বলে একটুখানি হয়তো লেন্দি হবে ভিডিওটা, কিন্তু দেখতে থাকো। ক্লিয়ার? এবার এটা হচ্ছে অফিসিয়াল ব্যাপার, কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, অফিসিয়ালি এই 25 করে 8টা ভাগে ভাগ করা হলেও এখানে যে প্রতিটা সাবজেক্ট থেকে প্রপার 25টা প্রশ্নই আসবে এর কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে। যেমন ধরো পলিটি আর ইকোনমি মিলে 25টা প্রশ্ন আসার কথা, কিন্তু অনেক সময় দেখা গেছে এই পলিটি এবং ইকোনমি মিলে 20টা প্রশ্ন এসছে। আচ্ছা, অনেক সময় দেখা গেছে কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে 25টা প্রশ্ন আসার কথা কিন্তু এসছে 27টা 28টা। অনেক সময় দেখা গেছে ইংলিশটা 25টাই থাকে, একদম কোশ্চেনের শুরুতেই তোমরা ইংলিশটা পাবে, আর ইংলিশের 25টা প্রশ্ন সব সময় 25টা প্রশ্নই থাকবে। ক্লিয়ার? জিওগ্রাফিতে 25টা জায়গায় হয়তো 23টা এসছে। যেমন ধরো এখানে হিস্ট্রি, অর্থাৎ এর মধ্যে কি আছে? অ্যানশিয়েন্ট এবং মিডিয়াভেল হিস্ট্রি রয়েছে। এখানে যে 25টা প্রশ্নই তোমাদের আসবে তার কিন্তু কোনো মানে নেই। সাধারণত ডাব্লিউবিসিএস অর্থাৎ আমাদের পিএসসি কি করে, ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে
মডার্ন হিস্ট্রির ওপর বেশি জোর দেয়। তো অবশ্যই আমাদের মডার্ন হিস্ট্রিটা ভালো করে পড়তে হবে, ওখান থেকে খুঁটিয়ে পড়তে হবে, কেননা দুটো মিলিয়ে 50 নাম্বার, মানে এটাতে 25টা আসার কথা হিস্ট্রিতে, মানে অ্যানশিয়েন্ট আর মিডিয়েভেল থেকে, কিন্তু আসে হয়তো 10টা, আর 35টা কোশ্চেন বা 40টা কোশ্চেন হয়তো চলে এলো মডার্ন হিস্ট্রি থেকে। এবার দুটো মিলিয়ে 50 আসার কথা, অনেক সময় 55টা কোশ্চেন, মানে কোশ্চেন বা 60টা কোশ্চেনও চলে আসে হিস্ট্রি থেকে। ক্লিয়ার? তো হিস্ট্রিটার একটুখানি গুরুত্ব বেশি। ক্লিয়ার? এত অবধি বোঝা গেছে? আমি তোমাদেরকে মোটামুটি হিসাবে একটা কথা বলছি, একদমই হিসাবে বলছি, জাস্ট অ্যাপ্রক্স। প্রিলিমসের জন্য কিন্তু আমাদের স্ট্যাটিক জিকের পড়তে হয় না তেমনভাবে, ঠিক আছে? ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, স্ট্যাটিক জিকে ডব্লিউবিসিএস প্রিলিমসের জন্য পড়তে হয় না। আমি ধরে নিচ্ছি জিওগ্রাফি, এবার এর মধ্যে কি রয়েছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি প্লাস ইন্ডিয়ান জিওগ্রাফি, এখানে ডাব্লিউবি লেখার জায়গায় ডাব্লিউ লিখলাম। তো এখানে আমার এই দুটো মিলিয়ে আমি মোটামুটি ধরছি আমাদের 25টা মতন টপিক রয়েছে বা 25টা মতন চ্যাপ্টার রয়েছে, আমি জাস্ট কথার কথা ধরলাম। ইংলিশটা আমি পরে আসছি, ইংলিশে আমি 10টা টপিক তোমাদের ধরে রাখছি, ঠিক আছে? 10টা ধরে রাখলাম। কেন বলছি? কারণ ইংরাজিটা 5 মাসের ইংরাজিটা কোনো সাবজেক্ট নয়, ওটা একটা ভাষা, ঠিক আছে? সাবজেক্ট হিসেবে পড়তে গেলে তোমাদের যে মানে স্ট্র্যাটেজিটা ফলো করতে হবে, সেটা মানে পাস করার জন্য অ্যাকচুয়ালি, সেটা আমি পরে বলে দেবো, চিন্তা নেই, মানে এই ভিডিওতেই আছে, একটু ধৈর্য ধরে দেখো। ম্যাথ এবং জিআই থেকে আমি ধরে নিচ্ছি ম্যাথের আমি ধরে নিচ্ছি 12টা, ঠিক আছে? আর জিআইয়েরও আমি ধরে নিলাম 15টা। জিএস এর ক্ষেত্রে, জিএস মিনস এখানে জেনারেল সায়েন্স, ঠিক আছে? আমি 3টে মিলিয়ে মোটামুটি ধরে নিলাম 28টা মতন, ঠিক আছে? পলিটি আর ইকোনমি মিলিয়ে, পলিটির ক্ষেত্রে আমি ধরে নিলাম, ধরো একদম বেশি করে ধরলাম 20টা, ইকোনমির ক্ষেত্রে ধরলাম 10টা ম্যাক্সিমাম, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি দাগ দিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা পারলে খাতায় নোট করে নাও, আর নোট টোট করে যদি চাও আমাকে একটুখানি টেলিগ্রামে পাঠিয়েও যে তোমরা লিখেছো, বা ইমেল করে জানাতে পারো, ভালো লাগবে, আর কিছু না। কারেন্ট অ্যাফেয়ার্সে আমি তোমাদেরকে যেটা বললাম যে প্রতি মাসে আমি মান্থলি ম্যাগাজিন দিই, কনসাইজ ওয়েতে দিই, বাংলা ভার্সনে দিই, ইংলিশ ভার্সনে দিই। তো সেই নিয়ে চিন্তা নেই, সেটা অ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, প্রতি মাসেই আমি দিতে থাকি। আর মক টেস্টের ব্যবস্থাও আমার অ্যাপে রয়েছে, অ্যাপে একটু সময় কাটাও, তোমরা তো অনেক অ্যাপে মানে নানা রকমভাবে সময় নষ্ট করো। এই অ্যাপটা বাংলার, আমি কথা দিচ্ছি তোমাদের পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর অ্যাপ হতে চলেছে, যেখানে কিনা পড়াশোনা সংক্রান্ত ফ্রি মেটেরিয়াল অনেক কিছু পাবে। ক্লিয়ার? কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি ধরছি না আমি এটার মধ্যে। হিস্ট্রির মধ্যে আমি অ্যানশিয়েন্ট আর মিডিয়েভেল হিস্ট্রি যদি আমি ধরি, তাহলে সেক্ষেত্রে এখানে আমি ধরলাম 15টা চ্যাপ্টারই ধরলাম, ঠিক আছে? ছোট বড় মিলিয়ে 15টা চ্যাপ্টার। অনেক বইতে থাকে আলাদা আলাদা করা থাকে অনেক কিছু, আবার অনেক বইতে কি থাকে, একসাথে থাকে। মডার্ন হিস্ট্রিতে আমি ধরলাম, চলো কম বেশি 15টা চ্যাপ্টার ধরলাম। তাহলে এটা যদি আমি যোগ করে ফেলি, হ্যাঁ, যোগ করে ফেললে আমরা দেখতে পারবো যে 15 15 30, 30 30 60, ঠিক আছে? এখানে 60 আর 28 হচ্ছে গিয়ে 88, 100, 115, 125, 150, 150টা মতন চ্যাপ্টার রয়েছে অঙ্ক সমেত। অঙ্ক রিজনিং সমেত আমাদের 150টা মতন চ্যাপ্টার রয়েছে। তাহলে আমি যদি এটা থেকে অঙ্কটাকে বাদ দিতে পারি, অঙ্ক এবং রিজনিং আমি কটা ধরেছি এখানে, 15 আর 2 27টা, 25টাই বাদ দিলাম, চলো যদি বাদ দিই 25টা, তাহলে আমাদের জিএস পোর্শন থেকে 125টা চ্যাপ্টার পড়তে হবে। এবার 125টা চ্যাপ্টার মোটামুটি কম বেশি পড়তে হবে। এবার এই মানে বইয়ের ওপর নির্ভর করে এই 125টা চ্যাপ্টার পড়তে 2 বছরও লাগতে পারে। আবার আমরা যদি টেকনিক্যালি পড়ি, আমরা যদি স্ট্র্যাটেজি নিয়ে পড়ি, সঠিক বই নির্বাচন করে পড়ি, তাহলে এই 125টা চ্যাপ্টার অনেকে, আমি বলছি তোমাদের অনেকে 1.5 মাসের মধ্যেও কমপ্লিট করে দিতে পারে। আমি তোমাদের বলছি না যে চ্যাপ্টার মুখস্থ করা, মানে একটা বই নিলাম সেই দুলে দুলে মাথা দুলে দুলে পড়ে, সেই লেভেলের মুখস্থ করা লাগে না। এখানে তোমাদের মুখস্থ করে ডেসক্রিপটিভ লিখতে হচ্ছে না, এখানে আমাদের কাজ হচ্ছে প্রপার ইনফরমেশন গ্যাদার করা। ক্লিয়ার? প্রপার ইনফরমেশন গ্যাদার করা যাতে, এবং প্র্যাকটিস করা। সেটা প্র্যাকটিস করলে কি হবে, আমাদের যখন আমরা 4টে অপশান দেখব না, তখন কিন্তু দেখবে যে ঠিক সঠিক কোশ্চেনটা তোমার মাথায় চলে আসছে। এছাড়াও বেশি প্র্যাকটিস করলে তোমরা এলিমিনেশন পদ্ধতির মাধ্যমেও কিন্তু, যে এই 4টে অপশনের মধ্যে এই দুটো তো হবে না,
এই দুটোর মধ্যে একটা হতে পারে, কিন্তু এইটা তো এর পরে ছিল, তাহলে এটাও হবে না, এটাই শিওর। এরকমও তোমরা করতে পারবে। এবার তোমরা যখন পড়বে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমরা অনেকে বেশিরভাগ এমন আছো, ধরো ইতিহাসের ক্ষেত্রে যখন তোমরা মৌর্য সাম্রাজ্য পড়লে, তারপরে যখন গুপ্ত সাম্রাজ্য পড়ছো একই দিনে, কারণ মৌর্য সাম্রাজ্য গো থ্রু করতে, আন্ডারলাইন করে পড়তে কোনো সমস্যা লাগে না, 1 থেকে 1.5 ঘন্টা লাগে যে বইগুলো বলবো, ঠিক আছে? কারণ আমাদের এখানে কি বললাম, এটা ইউপিএসসির বই যদি তোমরা পড়তে শুরু করে দাও, এখন তো সবাই জানোই যে কি কি বই রেকমেন্ড করে, আর তারা আলটিমেটলি পাস করতে পারে না। তো সেটা কিন্তু সঠিক নয়। যদি তুমি লং টার্ম প্রিপারেশন নিচ্ছ, আজকে ভাবছো যে 2025 সালেরটা দেবো, দেন ঠিক আছে, কিন্তু 5 মাসের মধ্যে সম্ভব নয়। তলোয়ার নিয়ে দাড়ি কাটা যায় না, দাড়ি কাটার জন্য ব্লেড লাগে এবং প্রপার একটা কি খুর লাগে, অর্থাৎ গাইডেন্স। তুমি তো ব্লেড আছো, আর সেই খুঁটটা হচ্ছে আমি। আমার যে পেইড ব্যাচ চলে, সেখানে আমি সেই খুঁড়ের কাজটা করি, যেখানে কিনা তোমরা আমার সহায়তা নিয়ে তোমরাই কাটবে, তোমরাই সেই ব্লেড, যেটা দিয়ে ধাড়ি বা যেটা খুশি কাটা হোক, কিন্তু খুঁটটা আমি। তোমাদের আমার পেইড ব্যাচ সম্পর্কে একটু আগে একটু বলে দিচ্ছি, যখন কথাটা উঠলোই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার যে WBCS 2024-কে ফোকাস করে একটা পেইড ব্যাচ আমি এনেছি। এবার সত্যি কথা বলতে এটা 1 বছরের একটা কিন্তু ব্যাচ, ক্লিয়ার, 1 বছরের ব্যাচ। কিন্তু যেহেতু 2024টাকে টার্গেট আমি করছি, সবাই রিকোয়েস্ট করছে, তো আমি চেষ্টা করব 5 মাসের মধ্যে তোমাদেরকে এমন করে তৈরি করে দেওয়া, যাতে কিনা তোমরা 2024 সালের প্রিলিমসটা পাস করতে পারো, যদি তোমরা পড়তে পারো। ক্লিয়ার? আমি যেটা বললাম যে আমি তোমাদের সেই খুর, অর্থাৎ একটা সাপোর্টের কাজ করব, কাটতে তোমাদের নিজেদেরই হবে। ক্লিয়ার? তলোয়ার দিয়ে এখানে হবে না। ওকে, তলোয়ার যেখানে দরকার যুদ্ধক্ষেত্রে, মানে এর থেকে বড় ব্যাপারের ক্ষেত্রে, সেখানে আমরা ব্যবহার করব, যেখানে যেটুকু দরকার। নোক কাটতে দেখেছো কখনো তরোয়াল দিয়ে? না, নোক কাটার জন্য ব্লেড লাগে, ঠিক কি না? যাই হোক, তো দেখো এটার মধ্যে তোমরা যদি পড়ো, 1 বছরের মধ্যে সমস্ত পরীক্ষা, WBCS থেকে শুরু করে রেলওয়ের সমস্ত পরীক্ষা, SSC অর্থাৎ CGL CHSL, এগুলোর জন্য একদম সুইটেবল WBCS এর জন্য। এটার ভ্যালিডিটি হচ্ছে 3 বছরের। তোমরা টোটাল আগামী 3 বছরে যাবতীয় যা পরীক্ষা আসবে সবার মানে সাপোর্ট কিন্তু আমার থেকে পাবে। WBCS 2025-26 অব্দি কিন্তু তোমরা পাবে। ওকে, আমি তোমাদের 5 মাসের মধ্যে এমনভাবে সিলেবাসটা শেষ করব যেখান থেকে প্রিলিমসে প্রশ্ন আসে। স্ট্যাটিক জিকে, জিওমেট্রি, মেনস্ট্রুয়েশনের ক্ষেত্রে ট্রিগোনোমেট্রি, এগুলো তোমাদের মেন্সে প্রশ্ন আসে। মেনস্ট্রুয়েশন 3D 2D এগুলো যে অ্যাডভান্স, এগুলো মেন্সে প্রশ্ন আসে। এগুলো আমি প্রিলিমসের পরে করাবো, তো স্ট্র্যাটেজি নিয়ে এগোবো। এখানে তোমার মোটামুটি ক্লাসের সংখ্যা অনেক রয়েছে। সরাসরি ইংলিশ ভার্সনের নোট থাকবে, একেবারে প্রথম থেকে তোমাদের মেন্স ওরিয়েন্টেডই পড়াবো। যে চ্যাপ্টারগুলো পড়াবো সেগুলো কিন্তু প্রিলিমসেও কাজে লাগবে, সেগুলো কিন্তু মেন্সেও কাজে লাগবে। তার জন্য প্রথম থেকেই ইংলিশ ভার্সনে পড়াবো, এবং লুসিড ল্যাঙ্গুয়েজ এবং আমি গোদা বাংলা ভাষায় তোমাদের প্রতিটা লাইন বুঝিয়ে দেবো, যাতে তোমাদের ইংরাজির বেসটাও তৈরি হতে থাকে, ইংরাজি পড়ার অভ্যেসটা তোমাদের বজায় থাকে, যাতে ইংলিশটা তোমাদের একটা কি বলবো অভ্যাসে দাঁড়ায় পড়া। ঠিক আছে? এটা তোমাদের চেষ্টা করতে হবে, না হলে পরীক্ষায় পাশ করার কথা একটু ভুলে যেতে হবে। ইংলিশটা তোমাদের জানতে হবে। আচ্ছা, তারপর তোমাদের আমি একটুখানি জাস্ট বলে রাখছি, 1 তারিখে 1 জুলাই থেকে ক্লাস শুরু হয়ে যাবে। আমি কিন্তু একটু খাটাবো এই ব্যাচে, কেননা ক্লাসের সংখ্যা প্রতিদিন 2টো করে থাকবে। আমি রুটিন নিয়ে আলোচনা করবো। প্রতি মাসে 500 টাকা ফিস, মাসের শুরুতে মাসের ফিসটা নিই, প্রথম ইনস্টলমেন্ট দিয়ে ভর্তি হয়ে যাবে। কোনো রকম কোনো অ্যাডমিশন ফিস কিন্তু আমি রাখিনি, মাথায় চাটি মেরে টাকা আমি নিই না। 500 টাকা করে তোমাদের 12 মাস অবধি দিতে হবে, আর ভ্যালিডিটি পাবে টোটাল 3 বছর। 12 মাস অবধি তোমাদের দিতে হবে, কিন্তু ভ্যালিডিটি পাবে তোমরা 3 বছর অবধি। 1 বছর পর থেকে আর কোনো রকম কোনো পয়সা লাগবে না। অ্যাপটা তোমরা দেখে নাও, এই পেইড কোর্সে যাবে, WBCS প্লাস কম্বাইন্ড ব্যাচ 4, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর ফার্স্ট ইনস্টলমেন্টে ক্লিক করে বাই নাও করবে। তার আগে দেখবে বাই উইথ EMI বলে অপশন আছে, EMI-তে ক্লিক করে নেবে। ক্লিয়ার? চলো, এবার তোমাদের আমি যেখানটা ছেড়েছিলাম একটু তোমাদের সময় নিলাম। 125টা জিএসের টপিক আমাদের পড়তে হবে, ঠিক? এটা আমাদের চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে আমি একটা স্লাইড নিয়ে তোমাদের একটু বোঝাই। এবার আমরা একটুখানি আলোচনা করি যে আমাদের কাছে সময় ঠিক কতদিন আছে। ভালো করে কিন্তু ভিডিওটা দেখো, কানেক্ট করার চেষ্টা করো আমার সাথে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর। ডিসেম্বরের 15 তারিখে তো পরীক্ষা, তো ডিসেম্বরটা আমরা ধরবো না। তো এক্ষেত্রে আমরা দেখতে পেলাম আমাদের কাছে টোটাল 5 মাস সময় আছে। এটাকে আমরা ঠিক মাঝখানে এরমভাবে ভাগ করে নেব, ঠিক আছে? এরমভাবে ভাগ করে নেব। ক্লিয়ার? কেন ভাগ করলাম, কি বৃত্তান্ত, আসবো, চিন্তা নেই।
এই যে জুলাই এবং আগস্ট মাস আছে না, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ম্যাথের ক্ষেত্রে আমি চ্যাপ্টার কিছু বলে দেবো তোমাদের, প্রতিটা সাবজেক্টেরই বলবো, চিন্তা নেই, ওয়েট করে যাও। ম্যাথটা আমাদের প্রতিদিন করতে হবে, আর রিজনিং যেগুলো আসে সেগুলো কিন্তু পাতি লেভেলের আসে, ঠিক আছে। আমরা করছি কি, ম্যাথের যে 10টা চ্যাপ্টার বা 12টা চ্যাপ্টার বললাম, সেই 12টা চ্যাপ্টার তোমাদেরকে রেডি করে ফেলতে হবে। যে কোনো ভালো সোর্স থেকে হোক তোমাদের শিখতে হবে, তোমরা যে কোনো টিচারের কাছে পড়ছো, যারা আমার ব্যাচে পড়বে তাদের তো অবশ্যই এগুলোই আগে হবে, চিন্তা নেই। তো এই 12টা চ্যাপ্টার এই 2 মাসের মধ্যে তোমাদেরকে ডান করতে হবে, ঠিক আছে, কমপ্লিট করতে হবে। ক্লিয়ার? 12টা চ্যাপ্টার ভালো করে বুঝবে। আচ্ছা, রিজনিংয়ের অনেক চ্যাপ্টার আছে, আমি রিজনিং না লিখে জিআই লিখি, একই জিনিস। জিআই এর ক্ষেত্রেও অনেক চ্যাপ্টার আছে, অনেক ছোট ছোট করে ভাগ করলে 25টা মতন 12 চ্যাপ্টার হয়, কম বেশি। সেখানে আমি তোমাদের বলবো 12টা চ্যাপ্টার বা 15টা চ্যাপ্টার তোমাদের শিখে কমপ্লিট করতে হবে। তাহলে অঙ্কের 12টা চ্যাপ্টার, রিজনিংয়ের 15টা চ্যাপ্টার তোমাদেরকে শিখে কমপ্লিট করে ফেলতে হবে। বাকি যে চ্যাপ্টার থেকে মিসলেনিয়াস কোশ্চেনগুলো আসবে, সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো এসছে সেগুলো করার পর তোমাদের একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে। কিন্তু বেস তৈরি করার জন্য 15টা চ্যাপ্টার তোমাদের আগে শেষ করে ফেলতে হবে। এবার বাকি তো অনেক চ্যাপ্টার রয়েছে, সেগুলো তো রইলই, ঠিক আছে। এবার ছোট ছোট টপিক মিলিয়ে ভাগ করলে 25টা হয়, আদারওয়াইজ 15 থেকে 16টা 17টা চ্যাপ্টারই সাধারণত হয়ে থাকে, এর বেশি হয় না। ক্লিয়ার? এর বেশি হয় না, ঠিক আছে। আচ্ছা, এবার আসি জিএস। আমি যে জিএস এর তোমাদের 125টা টপিক বললাম, এই 125টা টপিকের মধ্যে এমন অনেক, মানে 70টা চ্যাপ্টার এরকম আছে যেগুলো তোমাদের পড়তে 45 মিনিট সময় লাগবে। কিভাবে পড়তে তোমাদের প্রশ্ন আসতে পারে। বইটা খুলবে, হাতে একটা পেন্সিল নেবে, পেন্সিল নিয়ে একবার একবার গো থ্রু করবে। গো থ্রু মানে কি, পুরো লাইন বাই লাইন বইটাতে যা যা আছে পড়বে। যেখানে যেখানে তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট লাইন বলে মনে হচ্ছে সেটাকে আন্ডারলাইন করবে এবং সেই জায়গাটাকে দুবার আরও পড়বে। পড়ার পর বাকিটা পুরো গল্পটা এক লাইন করে পড়বে, মানে যেরকম একবার করে রিডিং পড়ছিলে পড়বে, এবং যেখানটা যেখানটা তোমাদের আন্ডারলাইন করতে থাকবে, যেখানে যেখানে ইম্পর্টেন্ট হচ্ছে বলে মনে হচ্ছে সেই জায়গাগুলো আন্ডারলাইন করে 2 থেকে 3 বার পড়বে। এরকম করে পড়ার পর তোমাদের ছোট চ্যাপ্টারগুলো পড়তে 45 মিনিট আর বড় চ্যাপ্টারগুলো পড়তে ম্যাক্সিমাম 2 ঘন্টা সময় লাগবে, এর বেশি লাগবে না। ভালো করে মুখস্থ পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু আবারও তোমাদেরকে আমি মানে সচেতন করছি যে পুরো বইটা মুখস্থ করতে যাবে না, মুখস্থ করবে না, এখানে ইনফরমেশন গ্যাদার করতে হয় আমাদের, নাকি মুখস্থ করতে হয়। ক্লিয়ার? এটা আমাদের করে ফেলতে হবে। ইংলিশের ক্ষেত্রে তোমরা সুযোগ যেরকম পারবে, যে 10টা চ্যাপ্টার বলেছিলাম সেটা একদমই কমপ্লিট করে ফেলতে হবে। প্রথম 2 মাসের মধ্যে এই কাজটা করা তোমাদের কাছে কঠিন বলে মনে হলেও তোমরা যদি প্রতিদিন, আমি তোমাদের বলছি প্রতিদিন যদি 6 থেকে 7 ঘন্টা, যেহেতু সামনের সময় কম, 6 থেকে 7 ঘন্টা যদি পড়ো, এক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না এটা কমপ্লিট করতে। কতক্ষণ লাগবে বলো না? এটা যদি আমি গড়ে 1 ঘন্টা করে ধরি, 125 ঘন্টা লাগবে পড়তে। 125টা টপিক 125 ঘন্টা লাগবে। ডেলি যদি তুমি 6 ঘন্টা করে পড়ো, চলো 5 ঘন্টা করেই পড়ো, চলো 5 ঘন্টা করে পড়ো, 125টা টপিক পড়তে কদিন লাগবে বলো? 5 25 125, তাই তো? ভাগ করেও দেখালাম, 25 দিনে তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে যদি তোমরা শুধুমাত্র 5 ঘন্টা করে জিএস পড়ো। আর বাকি যে 2 ঘন্টা বা 1 ঘন্টা রয়েছে, এটা তোমরা কিসের জন্য দেবে? এটা তোমরা ম্যাথ এবং রিজনিং এর জন্য দেবে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কথা ভালো বলছি, একটুখানি ভুল হয়ে গেল, এখানে আমার আরেকটু কম লেখা উচিত, ঠিক আছে, কেননা ইংলিশটা নিয়েই তো 125টা। তো আমি এখানে ধরে নিলাম 115টা আর এখানে নিলাম 10টা। তাহলে এই ইংলিশটাকে আমি বাদই দিলাম, ইংলিশ শুদ্ধ তোমাদের এই 25 থেকে 30 দিন লাগতে পারে। তাহলে বুঝতে পারছো তোমাদের হাতে কতটা সময় আছে। তোমরা যদি সঠিক দিশা নিয়ে পড়তে থাকো, কমেন্ট করে জানাবে যে ভাল লাগছে কিনা ভিডিওটা। সঠিক দিশা নিয়ে যদি পড়তে পারো তাহলে আলটিমেটলি তোমাদের কিন্তু সময় বেশি লাগবে না। আমরা দেখতে পাচ্ছি 30 দিনের মধ্যে কভার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, সরি। তাহলে এই গেল জুলাই আগস্টের কাজ। আরেকটা জিনিস করবে, যদি সময়, সময় তো অবশ্যই পাবে, যেটা স্টার দিয়ে রাখো এখানটায়,
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কোথা থেকে করবে? স্ক্যানার। আমি বই বলে দেবো। যে চ্যাপ্টারটা ধরো তুমি মুঘল সাম্রাজ্য পড়লে বা ধরো তুমি ইনফ্লেশন পড়লে, ইনফ্লেশন পড়ার পরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তোমার ঠিক কতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো দেখে নিয়ে সেগুলো সলভ করার চেষ্টা করবে। যেগুলো পারলে না সেই জায়গাগুলো দেখবে যে কোন জায়গা থেকে পারছো না, সেটা আরেকবার সেই চ্যাপ্টারটা রিভাইজ করে নেবে, ভালো স্কোর যদি না হয়। তো যে ধরো এখান থেকে হিস্ট্রি পড়ছো, হিস্ট্রি একটা চ্যাপ্টার পড়লে তারপর চলে আসলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে সলভ করতে, ক্লিয়ার হয়ে গেল। তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে তোমরা এই সময়ের মধ্যে পারবে। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তোমাদের যে কাজটা হবে সে কাজটা আর কিছুই না, জিএসটাকে আগে লিখছি আমি, জিএসটাকে পুরোপুরি রিভাইজ করতে হবে। ঠিক আছে, রিভাইজ করতে হবে জিএসটাকে। দেখা যাচ্ছে একদম। ম্যাথ তোমাদের নিশ্চয়ই পুরো কমপ্লিট হয়ে গেছে। তাহলে ম্যাথ তোমাদের প্রথমে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে, দেন যে কোনো এমসিকিউ বই, মানে যে কোনো বই নিতে পারো, অথবা আমাদের কাছে যারা পড়বে তারা তো আমাদের সেটি প্র্যাকটিস করবে, এর বেশি কিছু হয় না। তাহলে আমি যে কোনো এটার পরে আর কি, এটার পরে তোমরা যে কোনো একটা বুক নিয়ে প্র্যাকটিস করবে। রিজনিং, ম্যাথ এবং রিজনিং এর ক্ষেত্রে এই একই, এক সেকেন্ড, ম্যাথ এবং রিজনিং বা জিআই এর ক্ষেত্রে এই একই প্রসিডিওর তোমাদের ফলো করতে হবে। ইংলিশের ক্ষেত্রে সেম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের কভার করতে হবে। যা যা কি কি এরর এসছে না এসছে, প্রিপোজিশন থেকে শুরু করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সব কিছু তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবে, এবং কি করবে তার সাথে সাথে রিভাইজ করবে। ক্লিয়ার? এবার যদি এর মধ্যে যদি তোমাদের একবার রিভাইজ হয় ভালো, দেখা গেল তোমাদের জুলাই আগস্টের মধ্যেই তোমরা জিএসটা আরেকবার রিভাইজ করে ফেলতে পারলে, তাই যতবার রিভাইজ করো ততবার ভালো। এটার পর নভেম্বর মাসে তোমরা স্টার্ট করবে মক দেওয়া, মক দেওয়া শুরু করবে। 15টা ফুল লেন্থ মক, 15টা ফুল লেন্থ মক দেওয়ার চেষ্টা করবে, ফুল লেন্থ। ঠিক আছে, মানে 200 নাম্বারের, আশা করি দেখতে পাচ্ছ। 200 নম্বরের মক টেস্ট দেবে। আর যে জায়গাগুলো তোমার মনে হবে যে আসছে না, মানে পরীক্ষায় আমার মানে ঠিকঠাক নাম্বার আসছে না বা ভুল করছো প্রশ্ন, সেইগুলো তোমরা কিন্তু রিভাইজ করবে। আর তাও আর বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে, যে ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো, সেগুলো একটু ভালো করে রিভাইজ করবে। ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে ইম্পর্টেন্ট টপিকসগুলোকে আরেকবার রিভাইজ করবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের স্ট্র্যাটেজি, যেটা তোমাদের অবলম্বন করতে হবে। আর এই সময় তোমরা এমসিকিউ প্র্যাকটিস করবে যে কোনো একটা ভালো মানে এমসিকিউ বই থেকে। এমসিকিউ বই থেকে তোমরা আগের যে 2 মাস এখানে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করে ফেলেছো, দ্যাটস ওয়াই তোমরা এবারে এমসিকিউ বুক থেকে এমসিকিউ প্র্যাকটিস করা শুরু করে দেবে। ক্লিয়ার? এই হলো তোমাদের স্ট্র্যাটেজি। এবার আমরা নেক্সট স্টেপে আসছি। তোমাদের আমি বই একটুখানি বলে দিই যে কোন কোন বই পড়তে হবে। দেখো, এই সময় তোমরা যদি এক একটা সাবজেক্টের এক একটা করে বই নিয়ে শুরু করতে চাও, তাহলে সেটার থেকে মানে তুমি ওটা করার থেকে সোজা গিয়ে দেওয়ালে নিজের মাথাটা বাড়ি মারো, একই জিনিস হবে, একই বোকামি হবে। তোমাদের পড়তে হবে কি একটু শর্টে, একটু কনসাইজ ওয়েতে। তোমরা করবে কি, এই যে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের এই বইটা রয়েছে, আমি বলবো যে হয় ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, সময় কম বলে আমি বলছি, হয় ডাব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। দেখবে এখন তোমরা কলেজ স্টাডি যাবে, এই বইগুলোর মেলা বসেছে। কি বসেছে? মেলা। কেননা সত্যি কথা বলতে এরা বহু পাবলিক আছে যারা এই নোটিফিকেশান বেরোনোর পর তাদের মাথায় টনক নড়ে এবং তারা পরীক্ষার প্রস্তুতি নেয় এবং কি ডাহা ফেল করে প্রপার স্ট্র্যাটেজি নিয়ে না পড়লে। আর অ্যাকচুয়ালি উচিত না, অ্যাকচুয়ালি মিনিমাম 1 থেকে 1.5 মাসের, এই 1 থেকে 1.5 বছরের প্রিপারেশন প্রয়োজন। দেখবে এই বইগুলোর না মেলা বসেছে, কলেজ স্ট্রিটে যাবে, আমার কথা না বিশ্বাস হলে আমাকে তুমি ফোন করে জানাবে যে তারা মেলা বসেনি। প্রতিটা বুক স্টলে দেখবে এখান থেকে এত অবধি এই বইগুলো সাজানো রয়েছে, কেননা সবাই এই বইগুলোই পড়বে, পাস করবে কিছুজন। প্রপার ওয়েতে পড়লে পাস করা যাবে। ডাব্লিউবিসিএস জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, হয় এটা নাও, হয় এটা আমি র্যাঙ্কিংয়ে রাখছি। ঠিক আছে, প্রথম চয়েস আমার এটা, দ্বিতীয় চয়েস এটা, তৃতীয় চয়েস এটা। তোমাদের কাছে যদি আরও 2 মাস বেশি সময় থাকতো না, তাহলে আমার ফার্স্ট চয়েস থাকতো জেনারেল স্টাডিজ, এই
জিকে ক্র্যাকার্সটা রায়ান মার্টিনের, কেননা এর মধ্যে ইনফরমেশন অনেক বেশি পরিমাণে রয়েছে। তোমাদের হয়তো এমনও ইনফরমেশন এই বইটার মধ্যে পেয়ে যেতে পারো যেটা তোমাদের এফেক্টিভ হবে না, পরীক্ষার জন্য যথাযথ নয়। দ্যাটস ওয়াই আমি প্রথম চয়েসে রাখলাম WBCS ম্যানুয়াল, যেহেতু সময় তোমাদের কাছে 5 মাস। দেখো বিভিন্ন সময় পরিস্থিতি কিন্তু পাল্টাতে থাকে, যদি 7 মাস সময় থাকতো, আরও 1 মাস বেশি থাকতো, তাহলে আমি এটা রেকমেন্ড করতাম। এবার তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা বই, এরম ভাববে না যে জেনারেল স্টাডিজ ম্যানুয়ালটা নিলাম, এক্সট্রা কিছু ইনফরমেশন এখানে আছে তাহলে এটাও নিয়ে নিই, না। হতেই পারে এই বইগুলোর মধ্যে কোনোটাতে এক্সট্রা ইনফরমেশন কিছু রয়েছে, এটাতে যেটা নেই সেটা এটাতে আছে, এটাতে যেটা নেই সেটা এটাতে আছে, এই দুটোতে যা নেই সেটা হয়তো এটাতে আছে, কিন্তু তার জন্য আমরা প্রতিটা বই পড়বো না। এটা এটা করার থেকে আবারও বললাম কি, সোজা গিয়ে দেওয়ালে বাড়ি, এটা অপশন, সেকেন্ড অপশন দেওয়ালে মাথায় বাড়ি। ক্লিয়ার? এর জন্য আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো এবং সেখানে আমরা সেই এক্সট্রা ইনফরমেশনগুলো কভার করে নেব। ক্লিয়ার? ওকে, এবার ম্যাথ এবং রিজনিং এর ক্ষেত্রে এই যে বইটা রয়েছে ছায়া প্রকাশনীর সুবিরদার স্যারের বই কম্পারেটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, এটা আমার প্রথম চয়েস, এটা ম্যাথের জন্য নিতে পারো। অথবা কারোর কাছে যদি জিকে বই, এই জিকে বলছে রায়ান মার্টিনের বই থাকে সেটাও চলবে। রিজনিংয়ের ক্ষেত্রেও সেম, সুবিরদার স্যারের ছায়া প্রকাশনীর বই, এটাও খুব ভালো, এটা থেকে তোমরা রিজনিংটা করতে পারবে। যদি এটা না থাকে, অন্য কোনো বই আছে রায়ান মার্টিনের বই চলবে, কারণ বাংলায় সেরকম ভালো কোনো বই এই লেভেলের নেই। এবার এই বইগুলো থেকে পড়তে গেলেও তোমার অনেক সময় লাগবে, ঠিক আছে? তো যে কটা চ্যাপ্টার বলবো সে কটা আগে করবে, তারপর সময় থাকলে আর অন্য কিছু দেখা যাবে। ক্লিয়ার? 5 মাস সময়টা খুব বেশিও নয়, আবার 5 মাস সময়টা যদি মনে করো যে অত্যাধিক কম, এটাও তোমাদের বোকামি হবে। 5 মাসে অনেক কিছু হয়ে যায়। ক্লিয়ার? এমসিকিউ প্র্যাকটিস করার জন্য তোমাদের জেনারেল নলেজ যে বইটা রয়েছে নীতিশ ঘোষ স্যারের বই, এই বইটাতে প্রশ্নের মান, মানে প্রশ্নের ভ্যারাইটি অত না থাকলেও, যে 21,000 20,000 লেখা না থাকলেও প্রশ্নগুলোর উত্তর মোটামুটি ভালো আছে, উত্তরগুলো সঠিকভাবে দেওয়া আছে। এছাড়াও আমার ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, সেখানে অলরেডি 11,000 কোশ্চেন্স আমি দিয়ে রেখেছি মক টেস্ট হিসাবে, সেখান থেকেও প্র্যাকটিস করতে পারো। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার জন্য আমি বলবো ইংলিশ ভার্সনে এই বইটা পাওয়া যায়, WBCS স্ক্যানার, সুতপা কর এবং সমীম সরকারের, দুটো পার্টে হয়, একটা প্রিলিমস একটা মেন্স, এটা নিতে পারো। আমার মনে হয় এই বইটা নেওয়া বেস্ট হবে। না হলেও তপতির বই আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের, সেগুলোও নিতে পারো। ক্লিয়ার? ওকে, তো এই গেল তোমার বুক লিস্ট। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে চলে আসবো সরাসরি যে কি কি চ্যাপ্টার পড়তে হবে সেগুলোর ওপর। দেখো এটা হচ্ছে, এক সেকেন্ড, সরি, এটা হচ্ছে তোমাদের WBCS এর প্রপার সিলেবাস চ্যাপ্টার ওয়াইজ। এটা নিয়ে একটা ভিডিও হয়তো আমি আজকেই দিয়েছি, আজকেই তোমরা পেয়েছো, ঠিক আছে? তো এই সিলেবাসটা ইন ডিটেল আছে, মানে কোন চ্যাপ্টারে কি পড়তে হবে না পড়তে হবে ইন ডিটেল আছে, একদম ওভারঅল WBCS প্রিলিমস মেন্স যা যা থাকে এইরকম ধরনের সিলেবাস তোমাদের জন্য কেউ তৈরি করে এখন অবধি দেয়নি। যাক, আমি দিয়েছি, শেয়ার করো, ঠিক আছে? জিনিসগুলোকে শেয়ার করো, এই পিডিএফটাকে অন্তত শেয়ার করো সবার কাছে, যেন এই পিডিএফটা কোথায় পাবে? অ্যাপে, আমার অ্যাপে পাবে, অ্যাপের ওই সিলেবাস সেকশনে চলে যাবে, পেয়ে যাবে সব কিছু তোমাদের জন্য। আমি অ্যাপে দিয়ে রেখেছি, বললাম না যে অ্যাপটাকে আমি তৈরি করব, পশ্চিমবঙ্গের 1 নম্বর অ্যাপ হবে না, ভাট বকা হবে, শুধু কাজ হবে। ক্লিয়ার? আমি এরকম হাত পা তুলে চেঁচাবো কিন্তু আমার অ্যাপে কিছু থাকবে না ফ্রিতে ছেলেদের জন্য, তা হবে না। ক্লিয়ার? এগুলো থেকে আমি তোমাদেরকে প্রপার বলবো যে কোন চ্যাপ্টারগুলো তোমাদের কিভাবে করতে হবে, ভালো করে মন দিয়ে শুনে নাও, একটু জল খাবার প্রয়োজনীয়তা রয়েছে। সরি, ওকে। হিস্ট্রির ক্ষেত্রে অ্যানশিয়েন্ট হিস্ট্রিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে 11টা মতন চ্যাপ্টার আছে, সবকটা কিন্তু প্রিলিমসের জন্য গুরুত্বপূর্ণ নয়। তবু আমি বলবো হিস্ট্রি সবটাই তোমাদের, দেখো 11টা, এখানে 7টা চ্যাপ্টার মিডিয়েভেলের ক্ষেত্রে, অর্থাৎ 18টা চ্যাপ্টার, এবং মডার্নের ক্ষেত্রে আমি দেখছি এখানে 14টা চ্যাপ্টার, অর্থাৎ 18 আর 14 মিলে আমার হচ্ছে গিয়ে 32টা মতন, তাই তো? আমি 30টা ওখানে দিয়েছিলাম, হয়তো 30টা বা 32টা আমি দিয়েছিলাম। সবটা কি করবে ইতিহাসের ক্ষেত্রে? ইতিহাসটা যেহেতু আমাদের সব থেকে বেশি পরিমাণে ওয়েটেজ রাখে, কথায় আছে না, হিস্ট্রি যার WBCS তার কথায় ছিল, এখন আর সেই কথাটা কার্যকর নয়। এখন ম্যাথও ততটা গুরুত্বপূর্ণ, ইংরেজিও ততটা গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের 50 নাম্বার তোমাদের থাকবে। তো এই 50 নাম্বারের থেকে আমরা চেষ্টা করব
যে আমাদের 45+ কি করে পাওয়া যায়। যারা আমার স্টাডি মেটেরিয়াল পড়ো তারা 45+ অবশ্যই পাবে, সেই নিয়ে চিন্তা নেই, নিশ্চিন্তে থাকো, যদি পড়তে পারো 47-48 পেয়ে যাবে। এটা আমাদের টার্গেট করতে হবে। তাহলে সবকটা চ্যাপ্টার আমরা কি করব, প্রথম রিডিংয়ে ভালো করে সবটা পড়বো, ঠিক আছে, ভালো করে সবটা পড়বো। তাও যদি কেউ চাইছো যে সবটা পড়বো না, তাহলে আমি তোমাদেরকে মার্কিংগুলো, এটা ডাউনলোড করলেই হলো না, এই জন্য বলছি যে মার্কিংগুলো করো। মার্কিংগুলো তো ওখানে পাবে না, মার্কিংগুলো তো এখানেই করতে হবে তোমাকে। এই যে চ্যাপ্টারটা রয়েছে না, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটাকে ফার্স্ট চ্যাপ্টার হিসাবে ধরবে, পড়বে। বেদিক এজ পড়বে, জৈনিজম বুদ্ধিজম পড়বে, রাইজ অফ মাগাধা পড়বে, মৌরিয়ান এম্পায়ার পড়বে, আচ্ছা, তারপর গুপ্তা এম্পায়ার পড়বে। ক্লিয়ার? 1 2 3 চ্যাপ্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল। এই যে 6টা চ্যাপ্টার বললাম, এই 6টা চ্যাপ্টার কিন্তু রিভাইজের সময় সব থেকে বেশি গুরুত্ব দেবে, এবং লাস্ট নভেম্বর মান্থে তোমরা যখন পড়বে তখন এই 6টা চ্যাপ্টারই পড়বে। 6টা চ্যাপ্টারও না, তখন তুমি পড়বে হচ্ছে গিয়ে 5টা চ্যাপ্টার, সব থেকে গুরুত্বপূর্ণ। তাও যদি কমাতে চাও কমিয়ে দিলাম, 1 2 3টে চ্যাপ্টার অবশ্যই বারবার রিভাইজ করবে। সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এই 4টে অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে। এই মার্কিংগুলো কিন্তু তোমরা পাবে না, এগুলো ভিডিও দেখতে হবে। মিডিয়েভাল হিস্ট্রির ক্ষেত্রে সবটা তো খুব ভালো করে পড়বেই। দেখো, অ্যানশিয়েন্টের থেকে আমি তোমাদেরকে বলছি সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মডার্ন হিস্ট্রি। মডার্ন হিস্ট্রি তার থেকে কম গুরুত্বপূর্ণ হচ্ছে মিডিয়েভাল হিস্ট্রি, তার থেকে কম গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, ঠিক আছে। তাহলে অ্যানশিয়েন্টটা সব থেকে কম পড়তে হবে আমাদেরকে। মেডিয়েভাল হিস্ট্রির ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই দিল্লি সুলতানেট, বিজয়নগর এম্পায়ার, রিলিজিয়াস মুভমেন্ট, এবং মুঘল এম্পায়ার এবং মারাঠা এম্পায়ার। এই 5টা চ্যাপ্টার, মাঝখানে প্রভিন্সিয়াল স্টেট এবং আর্লি মিডিয়েভাল এরা, এখান থেকেও প্রশ্ন আসে, কিন্তু এগুলোকে তোমরা বাদ দিতে পারো, ঠিক আছে। বাদ দিতে পারো মানে রিভাইজের সময় কিন্তু বাদ দিতে পারো। তোমরা যখন নভেম্বর মাসে রিভাইজ করবে, আমি বলবো এই 5টা চ্যাপ্টার ভালো করে রিভাইজ করতে। তাও আরেকটা কমিয়ে দিলাম, এই 4টে চ্যাপ্টার দিল্লি সুলতানেট, বিজয়নগর এম্পায়ার, মুঘল এম্পায়ার, মারাঠা এম্পায়ার, সব থেকে গুরুত্বপূর্ণ এর মধ্যে হচ্ছে এই দুটো, ঠিক আছে, দিল্লি সুলতানেট এবং মুঘল এম্পায়ার। এখান থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। যদি 10টা প্রশ্ন এই মিডিয়েভাল হিস্ট্রি থেকে আসে, তো সেক্ষেত্রে 6টা প্রশ্নই আসবে এই দিল্লি সুলতানেট এবং মুঘল এম্পায়ার থেকে। ক্লিয়ার? নভেম্বর মাসে যখন রিভাইজ করবে 4টে রিভাইজ করবে, ঠিক আছে, 1 2 3 4। ভালো লাগছে কিনা বলবে। এবার চলে আসি মডার্ন হিস্ট্রিতে। মডার্ন হিস্ট্রি কিন্তু বেশ ভালো, প্রতিটা চ্যাপ্টার অন্ততপক্ষে 2বার রিভাইজ করতে হবে, প্রতিটা চ্যাপ্টার। ক্লিয়ার? এখানে কোনো কিছু বাছার নেই, প্রতিটা চ্যাপ্টার। তাও আমি বলছি নভেম্বর মাসে তোমরা যখন রিভাইজ করবে তখন কি করবে, এই যে ব্রিটিশ এক্সপ্যানশন, এটা রিভাইজ করবে, ঠিক আছে, লাস্ট রিভিশনের ক্ষেত্রে আমি বলছি। তাও সবকটাই ইম্পর্টেন্ট, তাও আমি বলে দিচ্ছি, যদি 2-1টা বাদ দেওয়া যায়। অ্যাডমিনিস্ট্রেশনটা পড়বে, গভর্নর জেনারেল এবং ভাইসরয় থেকে প্রতি বছর 2টো করে প্রশ্ন আসেই আসে। ট্রাইবাল অ্যান্ড পেজেন্ট মুভমেন্ট, এটা থেকে তাও ছাড়তে পারো। এডুকেশনাল সিস্টেম, লাস্ট রিভিশনের কথা বলছি, কিন্তু সবকটা তো দেবেই। মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি এখানে মার্ক করে দিচ্ছি, মোস্ট ইম্পর্টেন্টগুলো, ঠিক আছে। রিভোল্ট অফ 1857 এটা দেখবে। সোশ্যাল রিফর্ম এটা দেখবে, খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আগে থেকে ঠিক, মানে এমন না যে আগে থেকে সব দাগিয়ে রেখেছি, তোমাদের সামনে লাইভ দাগাচ্ছি। এরপর চলে আসবো এই যে 4টে চ্যাপ্টার রয়েছে, ফার্স্ট স্টেজ টু ফোর্থ স্টেজ, ঠিক আছে, এখান থেকেই তোমাদের 10 থেকে 12টা প্রশ্ন বা 15টা প্রশ্ন চলে আসবে। ক্লিয়ার? এই যে ফ্রিডম স্ট্রাগল বা ফ্রিডম মুভমেন্ট বা ভারতের স্বাধীনতা আন্দোলনের যে প্রথম পর্ব থেকে 4র্থ পর্ব পর্যন্ত রয়েছে, সেখানেই কিন্তু 15টা প্রশ্ন এখান থেকে ডিরেক্টলি আসবে। তো এটা মিস করা যাবে না, ওকে, ঠিক আছে। আর মিসলেনিয়াসটা দিয়ে রেখেছি, মিসলেনিয়াসের মধ্যে এমন কিছু না, ওই বই টইগুলো থাকে না, কে কার কোন বই লিখেছে ইত্যাদি, তবে এগুলো কিন্তু পড়তে হবে। আর প্রিন্টিং ইন্ডাস্ট্রিটাও আমাদের গুরুত্বপূর্ণ, ওটাও থেকেও প্রশ্ন আসে। তার কারণ হচ্ছে কোন পত্রিকা কে সম্পাদক ছিল, প্রচুর প্রশ্ন আসে, ঠিক। চলো, এবার গেল গিয়ে হিস্ট্রিটা হয়ে গেল। এবার আমরা দেখবো ইন্ডিয়ান এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। যদি পুরো ভিডিওটা না দেখো লস। ক্লিয়ার? ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়া
এক্ষেত্রে এবং ইন্ট্রোডাকশন টু ওয়েস্ট বেঙ্গল দুটোই আমাদের পড়তে হবে, ঠিক আছে। সব কটা চ্যাপ্টার তো অবশ্যই পড়বো, কিন্তু এর মধ্যে লাস্ট রিভিশন যখন দেবো সব থেকে ইম্পর্টেন্টগুলো আমি মার্ক করে দিচ্ছি তোমাদের, এটা বোঝো ভালো করে। নেইবারিং কান্ট্রি দেখবো। প্রথম 5-6টা চ্যাপ্টার ভূগোলের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসেই আসে। ফিজিওগ্রাফিক ডিভিশন 2টো স্টার দিয়ে রাখো, কেননা এটা সব থেকে গুরুত্বপূর্ণ। রিভার্স খুব গুরুত্বপূর্ণ। ক্লাইমেট সেম। গতবার ন্যাচারাল প্ল্যান্টস অফ ভেজিটেশন থেকে কিন্তু সেরকম প্রশ্ন আসেনি, তবু দিলাম, এটা পড়তে হবে আমাদের। এগ্রিকালচার থেকে প্রশ্ন আসবে, প্রথম 5-7টা চ্যাপ্টার থেকে কিছু বাদ দেওয়া যাবে না। এগ্রিকালচার থেকে তোমরা এগ্রিকালচারটা না করলেও চলতে পারে, ঠিক আছে। মিনারেল রিসোর্স অবশ্যই পড়বে, ইন্ডাস্ট্রি অবশ্যই পড়বে, ঠিক আছে, ইন্ডাস্ট্রি অবশ্যই পড়বে। এরপরে চলে আসে এনার্জি রিসোর্স, লাস্ট ইয়েতে তোমাদের এনার্জি রিসোর্সও কিন্তু ইম্পর্টেন্ট, প্রচুর এখান থেকে প্রশ্ন আসবে। ইরিগেশন বাদ দেবে, ঠিক আছে। এই নোটেবল সিটিজ অ্যান্ড পোর্টস অফ ইন্ডিয়া এটাও তোমরা বাদ দিতে পারো, ঠিক আছে। এখানে আমাদের ট্রান্সপোর্টের ক্ষেত্রেও শুধুমাত্র দেখবে, আমি তোমাদের বলে দিচ্ছি কোন হাইওয়ে কোথা দিয়ে গেছে বা কি ইত্যাদি। সয়েলটাও পড়বে আসে। আর সেন্সাসটা কিন্তু দুটোর ক্ষেত্রেই কমন, জিওগ্রাফি এবং ইকোনমির ক্ষেত্রে এগুলো করতে হবে, এখানে আমি বাদ দিলে পারবো না। তোমরাই পরে বলবে যে এখান থেকে প্রশ্ন এসেছে। দেখো এটা হচ্ছে একটা ট্রেন্ড অনুযায়ী দিচ্ছি, আমি এটা বলতে পারি না যে ইরিগেশন থেকে প্রশ্ন আসবে না, অবশ্যই আসতে পারে, কিন্তু চান্স কম। ক্লিয়ার? এগুলো বুঝতে হবে। ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে সেম, এই প্রথম থেকে আচ্ছা প্রথম থেকে করছি না আমি, এখান থেকেও বাদ দেওয়া যাবে। সব থেকে গুরুত্বপূর্ণর ক্ষেত্রে আমি বলছি প্রথম চ্যাপ্টারটা করবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করবে, সোর্স দেখবে, প্রিএম্বল দেখবে। এটা বাদ দেওয়া যেতে পারে, রিঅর্গানাইজেশন অফ স্টেট, সিটিজেনশিপ অবশ্যই ভালো করে দেখবে, এবং ফান্ডামেন্টাল রাইটস প্রশ্ন আসবেই আসবে। ডিপিএসপি বাদ দেওয়া যেতে পারে। ফান্ডামেন্টাল ডিউটিস কটা আছে শুধু এটাই পড়তে হয়, তাও আমি তাই জন্য এই দুটো আমি বাদ দিলাম। কটা ফান্ডামেন্টাল ডিউটিস আছে সেগুলো জেনে নেবে, তাহলেই হবে। আচ্ছা, তাহলে 2-3 চ্যাপ্টার বাদ হয়ে গেল আমাদের এখান থেকেও। এরপরে আমাদের প্রেসিডেন্ট পড়তে হবে, প্রাইম মিনিস্টার পড়তে হবে, পার্লামেন্টের। আচ্ছা এখানে দুটো পার্লামেন্টের মধ্যেই আছে এই লোকসভা এবং রাজ্যসভা, ঠিক আছে। সো এখানে দুটো আলাদা আলাদা চ্যাপ্টার হওয়ার দরকার নেই, এই একটাই চ্যাপ্টার। গভর্নর, এক সেকেন্ড, গভর্নরটা শেষে না পড়লেও চলবে। চিফ মিনিস্টার অ্যান্ড স্টেট অ্যাসেম্বলি এটাও লাস্ট রিভিশনে না পড়লেও চলবে। লোকাল অটোনমি সিস্টেমের মধ্যেই তোমাদের পড়ছে, এই লোকাল অটোনমি সিস্টেমের মধ্যে পঞ্চায়েতি রাজ পড়ছে এবং মিউনিসিপ্যাল সিস্টেম রয়েছে, আসবে। ইন্ডিয়ান জুডিশিয়ারি আসবে, এমার্জেন্সি পড়বে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দরকার নেই, মানে লাস্টে দরকার নেই। অ্যামেন্ডমেন্টস পড়তে হবে, আর্টিকেলস, কিছু আর্টিকেলসটা আমি দিচ্ছি না, তার কারণ প্রথম যে চ্যাপ্টারগুলো পড়বে না ওখানে আর্টিকেলস তোমাদের যেগুলো থাকবে সেগুলোই গুরুত্বপূর্ণ, আলাদা করে এক্সট্রা আর্টিকেলস করার দরকার নেই। স্পেশাল অ্যারেঞ্জমেন্ট জে&কে এটা এখন আর কোনো ভ্যালু নেই। কনস্টিটিউশনাল বডিজ তোমাদের পড়তে হবে, আর অটোনোমাস বডি এখন এটা লাস্টের ক্ষেত্রে পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই, দরকার নেই। এবার চলে আসি ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে। ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে এমনিই থাকে 10 থেকে 11টা চ্যাপ্টার, তার মধ্যে সব থেকে গুরুত্ব দিয়ে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। লাস্ট গুরুত্বপূর্ণগুলো বলছি, এগুলোই পড়তে হবে শুধু, সেটা কিন্তু বলছি না, লাস্ট রিভিশনে এগুলোকে বেশি জোর দেবে। ইনফ্লেশন, আচ্ছা এখানে ব্যাংকিংটা দেওয়া নেই কেন? এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এখানে মিস গেছে, এটা একটু তোমরা লিখে নেবে, বা এটা পাবলিক ফিনান্স অ্যান্ড ট্যাক্স স্ট্রাকচারের এখানে ব্যাংকিংটাই মিস গেছে, আমার হয়তো ইনক্লুড করা হয়নি, ঠিক আছে। ব্যাংকিংটা ইনক্লুড করে নেবে, ঠিক আছে, ব্যাংকিংটা ইনক্লুড করে নেবে, সব থেকে গুরুত্বপূর্ণ। ইন্ডাস্ট্রিটা করার দরকার নেই, কেননা এখান থেকে যে ইন্ডাস্ট্রি আসতে পারে সেটা জিওগ্রাফি থেকে করলেই হবে। ফিনান্সিয়াল মার্কেট করে নেবে। সেন্সাস তো কমন, এটা তো এখানে আর দেখানোর দরকার নেই। আর পাবলিক ফিনান্স, এই 1 2 3 4 5 এই 6টা চ্যাপ্টার ভালো করে দেখতে হবে, অবশ্যই দেখতে হবে, ঠিক আছে, অবশ্যই দেখতে হবে। আর রিসেন্ট
অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ইকোনমি থেকে রিসেন্ট যে জিনিসপত্রগুলো হচ্ছে, স্কিমগুলো আসছে, সেই স্কিমগুলো তো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের মানে কভার হচ্ছেই, তো সেগুলো থেকেও প্রশ্ন আসতে পারে। সেটা কারেন্ট অ্যাফেয়ার্স বেসও হতে পারে, ইকোনমি। এবার ম্যাথ, দেখো ম্যাথে এই যে অ্যারিথমেটিক পোর্শনটা রয়েছে না, সবটা গুরুত্বপূর্ণ, সবটা। কিন্তু এর মধ্যে থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেগুলো আমাদেরকে দেখতে হবে। সেটা সব থেকে আগে পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক আর পাইপ অ্যান্ড সিস্টেম একই জিনিস, দুটোতেই দাগ দিলাম। প্রফিট অ্যান্ড লস, বেসিক লেভেল থেকে সাধারণত প্রশ্ন আসে, কম বেশিও হতে পারে। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও প্রপোর্শন, এগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে, পড়তেই হবে। তারপর চলে আসি রেশিও, যদি পার্টনারশিপ পড়তে চাও পড়তে পারো, আদারওয়াইজ রেশিও প্রপোর্শন করলে যে প্রশ্নগুলো আসতে পারে সেখান থেকে হয়ে যাবে। প্রবলেমস অন এজেস, এটাও সেম, রেশিও প্রপোর্শন যদি করো তাহলে এই কনসেপ্টগুলো তোমাদের ওখানে হয়ে যাবে। টাইম অ্যান্ড ডিস্টেন্স করতে হবে, এর আন্ডারেই তোমার ট্রেন্ডস, রেস এবং স্ট্রিম, বোট অ্যান্ড স্ট্রিমের থেকে অঙ্ক নাও আসতে পারে। ক্লিয়ার? এলসিএম, এইচসিএফ, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন পড়তেই হবে। অ্যাভারেজটা না পড়লেও চলতে পারে, কারণ এর কনসেপ্ট একটু কঠিন আছে। ক্লিয়ার? আর নিচে এগুলো কিছু করার দরকার নেই, 2D 3D একদম বেসিক লেভেলের 2D করে যেতে পারো, 3D লাগবে না। তাহলে 1 2 3 4 এখানে 4টে চ্যাপ্টার, আর আগে আমি যেটা বললাম 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা মতন চ্যাপ্টার রয়েছে, এটা আমাদের করতে হবে। ওই এদিক ওদিক একটু আছে, এই 13টা চ্যাপ্টার আমাদের করতেই হবে, অ্যারিথমেটিক আর অ্যাডভান্স মিলিয়ে। ক্লিয়ার? ওকে। রিজনিংয়ে চলে আসি। রিজনিংয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো কোডিং, ডিকোডিং, এগুলো একদম সোজা। সিরিজ, ব্লাড রিলেশন, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, ডিরেকশন অ্যান্ড ডিস্টেন্স, সব থেকে বেশি প্রশ্ন এই 5টা চ্যাপ্টার থেকে আসে, সব থেকে বেশি প্রশ্ন। তারপর চলে আসবো আমরা, অ্যানালজি ফ্যানালজি করার দরকার নেই। মিসিং ক্যারেক্টার্স সহজ, এগুলো শেখার কিচ্ছু নেই, এগুলো এই মিসলেনিয়াস, আমি বলেছিলাম না যে মিসলেনিয়াস কোশ্চেনের মধ্যে থাকবে, এগুলো হচ্ছে সেই রকম ব্যাপার, এগুলো আলাদা করে শেখার দরকার নেই। শেখার দরকার হচ্ছে এই প্রথম 5টা চ্যাপ্টার। তো শেখার চ্যাপ্টারগুলোকে আমি স্টার্ট দিচ্ছি, আর মিসলেনিয়াসের মধ্যে যেগুলো পড়ে যাবে, যেগুলো তোমরা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মাধ্যমেই সলিউশন করবে, সেটাতে আমি রাইট চিহ্ন দিচ্ছি, ঠিক আছে। ভেন ডায়াগ্রাম, অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, এগুলো হচ্ছে সব এরকম মধ্যেই পড়ছে, ঠিক আছে। ইনপুট আউটপুট এখন করার দরকার নেই। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কিছু বেসিক লেভেলের প্রশ্ন আসে, এটা শেখার প্রয়োজনীয়তা আছে। পাজলস দরকার নেই। কাউন্টিং ফিগার্স শেখার দরকার আছে। কিউব অ্যান্ড ডাইস, ডাইসটা করার দরকার আছে, কিউবটা সাধারণত আসে না। পেপার কাটিং আর ফোল্ডিং হচ্ছে আমাদের সেই মিসলেনিয়াসের মধ্যে পড়ে যাবে। ক্লিয়ার? মিরর ইমেজ এবং ওয়াটার ইমেজ মিসলেনিয়াসের মধ্যে পড়ে যাবে, কেননা এগুলোতে শেখার কিচ্ছু নেই। এগুলোতে যদি তোমাদের বেসিক কনসেপশন, মানে কনসেপ্ট যদি ঠিক থাকে, এক্ষেত্রে আর কিছু প্রয়োজন হবে না। ক্লিয়ার? তাহলে শেখার মধ্যে তোমাদের পড়লো 1 2 3, আমি পরে হিসাব করে দিচ্ছি তোমাদের। আচ্ছা, আরও কিছু আছে। সিলগিজম এখন করার দরকার নেই, এগুলো করার দরকার নেই। এটা তোমাদের ওই ইয়ের মধ্যে হয়ে যাবে, মানে মিসলেনিয়াসের মধ্যেই তোমরা প্রিভিয়াস ইয়ারের মাধ্যমে যেগুলো যেগুলো পাবে সেগুলো সেগুলো শিখলেই হবে। তাহলে তোমাদের আমি বললাম যে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা মতন চ্যাপ্টার শিখতে হবে, 10টা ধরে রাখো। ওখানে দুটো বেড়েছে, এখানে দুটো কমে গেছে, আর কিছুই না। এবার ইংলিশের ক্ষেত্রে আসি। এবার ইংলিশ যদি তুমি প্রথম থেকে গ্রামার ধরে ধরে শিখতে যাও, তোমার সময় প্রচুর লেগে যাবে। তবে যদি আমার ব্যাচে যারা যারা পড়ছে তাদেরকে আমি গ্রামারও শিখিয়ে দেবো এই সময়ের মধ্যে, কারণ এটা আমার স্ট্র্যাটেজি, আমি কিভাবে করাবো। কিন্তু আমি বলবো এখান থেকে তোমরা শুধুমাত্র যদি পারো সবটা করো, আদারওয়াইজ এখানে এটা মানে প্রিপোজিশনটা ভালো করে দেখো, ঠিক আছে। অ্যাডভান্স ভার্ব কোথাও নাম শুনেছো? ডাব্লিউবিসিএস যারা যারা পড়ায় তারা অ্যাডভান্স ভার্ব পড়ায়? পড়ায় না, পড়ায় না। তারা পড়াবে কি করে? পড়াবে কি করে? তারা তো ওই কম টাকার মধ্যে পড়ানোর ধান্দাতেই রয়েছে, মানে কোনো রকম কোর্স বিক্রি, সেটা আমার এখানে হয় না। আর্টিকেলস পড়বে, দুটো হলো। শেষ সময় তোমরা ইংলিশের জন্য এগুলোই করবে, কেননা গ্রামার বেস যদি করতে চাও এরর ফেরর ঝামেলা হয়ে যাবে। তাহলে আমি কি বললাম এখানে মার্ক করে নিয়েছি, প্রিপোজিশন, আর্টিকেল, ন্যারেশন, ভয়েস চেঞ্জ,
আর এটা কারেক্ট সেন্টেন্স সিলেকশন, এটা তোমাদের ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো পড়বে সেখান থেকেই শিখে যাবে। এতগুলোর মধ্যে এই কটা। এবার দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজাল ভার্ব, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, এটা তোমাদেরকে করতে হবে মুখস্থ। যদি এগুলো করতেই হবে, যদি পারো তাহলে সিনোনিমস আর অ্যান্টোনিমস করো, কারণ এটা একটুখানি কঠিন হয়। এগুলো মুখস্থ মানে এগুলো একটু কঠিনের দিকে হয়, এটা তোমার মেন্সের জন্য রাখলেও হবে। ক্লিয়ার? এটা তোমার মেন্সে তো তোমার ডেসক্রিপটিভ হয় মানে ইংলিশটা, ওটা নিয়ে চাপ নেই। এটা যদি পারো করবে, নাহলে করার দরকার নেই। ক্লিয়ার? কিন্তু এই তিনটে জিনিস থেকে তোমাদের প্রশ্ন আসবে। আর হোমোনিমস যদি পারো করে নিও, হোমোনিমস একদম সহজ হয়। এবার চলে আসি সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে। সায়েন্সের ক্ষেত্রে ভালো করে বুঝবে যে সায়েন্স এমন একটা পোর্শন ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, যদি 25-এর মধ্যে তুমি 15টা কোশ্চেন ঠিক করে আসতে পারো, তাহলে তুমি এসে বিরিয়ানি খেতে পারো, মানে এতটা আনন্দে তুমি থাকতে পারো। কারণ কোশ্চেন সাধারণত কি করে 11-12-এর বই থেকে 4-5টা দিয়ে দেয়। এবার তুমি তোমার প্রিপারেশনের ক্ষেত্রে কি চাইবে 11-12-এর সায়েন্স পড়তে? মানে শুধুমাত্র 4-5টা বা 6টা নাম্বারের জন্য লোকে 11-12-এর বই পড়তে শুরু করে দেয়, নোট পড়তে শুরু করে দেয়। সেখানে আমাদের সময় এবং যে রেজাল্ট, সময় এবং যে রেজাল্ট রয়েছে তার মধ্যে যে রেশিওটা থাকে সেটা ব্যালেন্স হয় না। আমি যদি আমি যে সময়টা দিয়ে সায়েন্সের 11-12-এর নোটগুলো পড়বো বা বইটা পড়বো কিছু চ্যাপ্টার, সেই সময়টার জন্য প্রপার নাম্বার আমি পাবো না। এবং এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হয় যে অনেক সময় কোশ্চেন দেয়ও না। তো চেষ্টা করবে 10 থেকে 15টা টার্গেট করতে। সেটার জন্য তোমাদের যেটা করতে হবে, ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি বলি, অবশ্যই পড়তে হবে ওয়ার্ক পাওয়ার এনার্জি, কার্যক্ষমতা শক্তি যেটা রয়েছে, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, হিট অ্যান্ড টেম্পারেচার, সাউন্ড, অপটিক বা লাইট যেটা বলছে সেটা, ইলেকট্রিসিটি। ঠিক আছে? এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। বায়োলজির ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে সেল পড়তে হবে, টিস্যুটা না দেখলেও হবে, সেলের সঙ্গে সঙ্গে থাকে। প্ল্যান্ট মরফোলজি বা ফিজিওলজি এটা না দেখলেও চলবে। রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, রিপ্রোডাকশন সিস্টেম, নার্ভাস সিস্টেম, ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেমে দরকার নেই, এটা এর মধ্যেই চলে আসে, নার্ভাস সিস্টেমে বাদ দাও। মাসেলটাও তোমার স্কেলিটাল সিস্টেমের মধ্যেই চলে আসে, এখানে আমার এক্সট্রা ভাগ করা হয়েছে, এটা একসাথেই সাধারণত আসে। রেনাল সিস্টেম, স্কেলিটাল সিস্টেম এবং এন্ডোক্রিন সিস্টেম, নিউট্রিশন, রিপ্রোডাকশন, হেলথ অ্যান্ড ডিজিজ। ঠিক আছে? এই কটা তোমাদের পড়তে হবে, জেনেটিক্স পড়ার দরকার নেই। এবার এতগুলো চ্যাপ্টার মনে হচ্ছে তো তোমরা বেশিরভাগ বইতেই এতগুলো যে সিস্টেম, নার্ভাস সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এইগুলোকে নিয়ে হিউম্যান ফিজিওলজি বলে বা মনুষ্য শারীরবিদ্যা আমার যতটা মনে হচ্ছে বাংলায়, সেরকম একটা চ্যাপ্টার পেয়ে যাবে। কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, করতেই হবে। ক্লিয়ার? কিছু করার নেই। তো যদি আমার এখানে তাহলে কটা চ্যাপ্টার হলো বলো তো? আমি এখানে আলাদা করে দেখিয়েছি, তাই যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা চ্যাপ্টার নিয়ে আলটিমেটলি একটা চ্যাপ্টারই হয়। আমি এখানে যখন আমি যে নোটগুলো পড়িয়েছি সেগুলোকে না ডিটেলসে পড়িয়েছি আলাদা আলাদা চ্যাপ্টার করে, এবং একটার মধ্যে 10টা-12টা করে পেজ, কারণ এখান থেকে প্রশ্ন আসে, মেন্স বিশাল। ঠিক আছে? এবং বাকি যে রেলওয়ে টেলওয়ে আছে এগুলোর জন্য আমায় করতেই হয়েছে। ঠিক আছে? কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা পর্যায় সারণীটা, এখানে পিরিয়ডিক টেবিলটা এখানে দেওয়া নেই, পিরিয়ডিক টেবিলটা লিখে নাও, এখানে করতে হবে। অ্যাটমিক স্ট্রাকচার পড়তে হবে, পিরিয়ডিক টেবিল বা তোমার যেটা পর্যায় সারণী রয়েছে, ম্যাটার অ্যান্ড স্টেটস রয়েছে, মেটাল নন মেটাল রয়েছে, অ্যাসিড বেস অ্যান্ড সল্টস রয়েছে, ফুড কেমিস্ট্রি, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস না করলেও হবে, এই কটা আমাদের দেখতে হবে। ক্লিয়ার? কম্পিউটার আমাদের দেখার কোনো বিষয় নেই, তোমাদের তো দেখিয়ে রাখছি। কম্পিউটার এখান থেকে আমার এগুলো সব মেন্সের জন্য, ডাব্লিউবিসিএস মেন্সের জন্য কাজে লাগবে। এনভায়রনমেন্টও তাই। এবং স্ট্যাটিক জিকের আমি ছোট ছোট টপিক দিয়েছি, দেখো এখানে টোটাল এই সব কটা টপিক আমি তোমাদের করাবো, চিন্তা নেই। টোটাল 71টা টপিক আছে। এখান থেকে স্ট্যাটিক জিকে তোমরা যদি করে যাও ভালো করে, ভয় পাওয়ার কিছু নেই, হয়ে যাবে। করে যাও যদি, তাহলে মেন্সে তোমাদের যে পোর্শনটা রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে বা সায়েন্সের যে পোর্শনটা রয়েছে, সেখানে তোমাদের ভালো একটা স্কোর আসতে পারে। তো এই জিকে, কম্পিউটার, এনভায়রনমেন্ট এগুলো কিছু পড়ার দরকার নেই। কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বে? মান্থলি আমি ম্যাগাজিন নিজেই দিই, সেটা পড়তে পারো, অথবা তোমরা যে ম্যাগাজিন মানে পড়তে চাও সেটা পড়ে কিন্তু কভার করতে পারো। ক্লিয়ার? এই স্ট্র্যাটেজিটা যদি তুমি
এই স্ট্র্যাটেজিটা যদি তুমি 6 থেকে 7 ঘন্টা পড়তে পারো, ঠিক আছে, এবং উইকলি আমি বলবো, ঠিক আছে, যদি একদিন ছুটি নাও, 2 দিন ছুটি নাও, 5 দিনও যদি ভালো করে ফলো করতে পারো, সত্যি কথা, যাদের ধরো 5 দিন বেশি কাজ আছে তারা উইকলি, উইকডেজ ডেলি 3 ঘন্টা দাও, ঠিক আছে, উইকলি প্রতিটা দিন 3 ঘন্টা দাও, এবং উইক এন্ডে তোমার 9 ঘন্টা করে দিয়ে দাও, ঠিক আছে, 2 দিন 9 18 ঘন্টা, বাকি 3 5 15 একই হয়। তো ক্লিয়ার, মোটামুটি যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজিতে পড়লে 90% চান্স আছে যে পাস করে যাবে। কিন্তু তোমাদের খাটতে হবে, প্রপার স্ট্র্যাটেজি নিয়ে পড়তে হবে। এখন তোমরা পুনম দালাল দাইয়া, কৃষ্ণা রেড্ডি, তারপর তোমার আরও কী সব বই আছে না, লক্ষ্মীকান্ত, হ্যাঁ, রমেশ সিং, নিতিন সিংহানিয়ার ইকোনমি বই নিয়ে যদি পড়তে শুরু করে দাও, তাহলে আমি লিখে দিচ্ছি এই বছর তোমাদের পাস করা সম্ভব নয়। ঠিক আছে, পরের বছরের জন্য সেটা হতে পারে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আমার কথাগুলো তোমাদের একটু হলেও কাজে লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।